নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। রাজ্যবাসী নিজেদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিকে বিধানসভায় অনেক স্বপ্ন পূরণের প্রত্যাশায় পাঠিয়ে থাকেন। সেই লক্ষ্যেই ত্রয়োদশ রাজ্য বিধানসভার পঞ্চম অধিবেশন। একগুচ্ছ জনস্বার্থের বিষয় যেখানে আলোচনা বিতর্কের মাধ্যমে তুলে ধরলেন জনপ্রতিনিধিরা। জিএসএ, জিএ, পিএম স্যার, এই বিধান আছে যেহেতু পেন্ডিং রয়েছে, স্ক্রিপ্ট কমিটি মাননীয় প্রশ্নকর্তা করেছে 2018 থেকে 2000 হবে তোলপাড় করবেন, কিন্তু যেটা সত্য সেটাকে নিয়ে শপথ নেওয়ার সময় উনি কি বলেছিলেন? জয় ফিলিস্তিন। ওকে ওকে সুধাংশু বাবু, যারা এই রাজ্যে আমাদের সাম্প্রদায়িক যে সকল ব্যক্তি মারা গেছেন তাদের নেক্সট কিনকে অর্থাৎ তাদের পরিবারগুলোকে আমি দাবি করছি যে আমাদের পক্ষ থেকে এটা 50 লক্ষ টাকা করে প্রত্যেক মাথা পিছু দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক। এ যাবৎ ত্রিপুরাজ্যে ঘটে যাওয়া ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয়কে গুরুত্ব দিয়ে এই অতিবর্ষণ এবং ভূমিধসের ঘটনাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করা হোক। আগামী 6 মাসের জন্য সকল এপিএল টিপিএল সমস্ত সবাইকে ফ্রি রেশন দেওয়া যায় কিনা ফর দ্য নেক্সট 6 মান্থস, এটা দয়া করে সরকার বিবেচনার মধ্যে আনা উচিত বলে আমি মনে করি। 1983 বন্যা, 93 বন্যা এবং 2024 বন্যার যে প্রেক্ষাপট সেটা সম্পূর্ণ আলাদা। এইবারে আমাদের 2024 যে এই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল, তার আগে সরকার থেকে এবং বিশেষভাবে ডিএম অফিস থেকে এসডিএম অফিস থেকে সতর্কতা বাণী করা হয়েছিল মাইক যুগে। রাজ্যের টেট পাস করা বেকার সংখ্যা কত? উত্তর, 2022 সালে টিটেট পাস করা প্রার্থী যাদের টিটেট সার্টিফিকেট প্রদান করা হয়েছে তাদের সংখ্যা হলো টিটেট পেপার 1 197 এবং টিটেট পেপার 2 169। সর্বমোট 366 জন টিটেট পাস করা প্রার্থী রয়েছে যারা টিটেট সার্টিফিকেট পেয়েছে। টেট পরীক্ষা হয়েছে টেট 2 29/12/2022, টেট 1 30/12/2022, রেজাল্ট আউট হয়েছে 17/6/2023 এবং এনসিটির নোটিফিকেশন যতদিন প্রকাশিত না হওয়ায় 23 সালে টিটেট পরীক্ষা গ্রহণ করা অসম্ভব হয়নি। তো আমি খবর নিয়েছি দপ্তর থেকে কালকে রাত্রে যে অলরেডি 2024 পরীক্ষা নেওয়ার পরিবার রয়েছে, রেডি আছে। ব্যাকএন্ড পোস্ট যেহেতু আমার কাছে প্রশ্ন, তবুও আপনি চেয়েছেন, আপনার দায়বদ্ধতা আছে। ইউজিটি 1775 ব্যাকএন্ড, জিটি 1721 ব্যাকএন্ড। আর আপনি বলছেন কবে তাদেরকে দেবে, এটা আমি বলে দিয়েছি। ফাইন্যান্স থেকে ক্লিয়ার হলে প্রসেস শুরু করবে। আর পরীক্ষা 24 হবে। শহর থেকে গ্রাম সর্বত্র একই অবস্থা, কারোর ড্রেজিং করতে হবে, কোথাও বোল্ডার ফেলতে হবে, কোথাও বাঁধ তৈরি করতে হবে এবং প্রত্যেকটা ওয়াটার রিসোর্সের অধীন। এবং যেহেতু দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর অধীন এবং আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি প্রত্যেককে আহ্বান জানাবো আপনারা আপনাদের যে ইস্যুসগুলো সেগুলোকে রেজ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন। তাই আমি বলবো আপনারা লিখুন মাননীয় মুখ্যমন্ত্রীকে, যেহেতু দপ্তর আজকে আমার উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রশ্ন উত্তর করবো থাকার জন্য। আমিও ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে কথা বলবো যাতে এই ইস্যুগুলো অ্যাড্রেস করা হয় এবং বাজেটারি প্রভিশন যেন আগামী দিনে ওয়াটার রিসোর্সে রাখা। ল্যান্ড অ্যাকুইজিশনের যে ব্যাপারটা আপনি বলছেন, সাউথ এবং নর্থ, দক্ষিণ দিকে হচ্ছে নদী এবং সেখানে 111টা পরিবার সেখানে বসবাস করছে, তাদেরকে পুনর্বাসন দিতে হবে। তার জন্য প্রায় 50 কোটি টাকার উপর দরকার। আর উত্তর দিকে হচ্ছে রাস্তা, আরো ঘনবসতি রয়েছে, 350 কোটি টাকা সেখানে দরকার ল্যান্ড অ্যাকুইজিশন করতে গেলে। কিন্তু বর্তমানে যে ডেভেলপমেন্ট সেটাতে ফ্লাইট কানেক্টিভিটি চালু হবে কিনা সার্ভে হয়েছে। তাতে আমাদের সরকার আসার পর দিল্লিতে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সিভিল এভিয়েশন দপ্তরের সেক্রেটারি যে কথা হয়েছে, সেখানে দেখা গেছে যে 72 সিটারের যে আমাদের এটিআর গুলো রয়েছে সেগুলো চালনা করা সেখানে সম্ভব নয়। এবং ইট ওয়াজ এগ্রিড আপন সাবসিকুয়েন্টলি যে 20 সিটারের ছোট বিমান সেখানে চালানো যেতে পারে এবং অন দ্যাট বেসিস তারা সেখান থেকে সার্ভে করার জন্য আমাদের
একটা টিমও পাঠিয়েছে। টিম গিয়ে রিপোর্ট দিয়েছে এবং পজিটিভ রিপোর্ট সেখানে প্রদান করেছে। তো একটা ফ্লাইট যখন টেক অফ করবে তার যে প্রোটেকশন দরকার ল্যান্ডিং এবং টেক অফের জন্য, সেটা একটা সার্ভে করতে হয়, ওএলএস সার্ভে যেটা আমরা বলি। তো সেই ওএলএস সার্ভে এখন কন্ডাক্ট করবে, তার জন্য ডিপিআর তৈরি হচ্ছে। তো আমরাও আশাবাদী যে বড় না হলেও 20 সিটারের যে বিমান সেখানে আমরা চালনা করতে পারবো। এবং এবার বন্যায় প্রায় 4693 কিলোমিটার রাস্তা ক্ষতি হয়েছে, এবং এই যে 4693 কিলোমিটার রাস্তা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সারাই করতে 1900 কোটি টাকা দরকার। পিডব্লিউডি থেকে অর্থ দপ্তরের কাছে অর্থ চাওয়া হয়েছে 200 কোটি টাকা অন আর্জেন্ট বেসিস, এবং ইমিডিয়েটলি মাননীয় অর্থমন্ত্রী সেই টাকা মঞ্জুর করেছেন, স্যাংশন করেছেন, রিলিজ করেছেন। স্বাভাবিকভাবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এটা পিডব্লিউডির অধীন কোথায় কোথায় সেই রাস্তাগুলোকে মেরামতি করবে, এবং যে ক্ষতি বন্যার মধ্যে হয়েছে যাতে বর্তমানে সারাইয়ের কাজ আমরা করতে পারি টেম্পোরারি, সেই বিষয়ে তারা সেখানে কাজ করবে। Contesting candidates and winning members of parliament who participated in the 18th Lok Sabha election this year. Grand celebration of democracy in India was completed last June. In this history in India. In this এটা election, ইতিহাস, in this এটা election, ইতিহাস, থার্ড টাইম এনডিএ ফর্ম গভর্নমেন্ট, এটা থার্ড টাইম, and express এটা their ইতিহাস। opinion. And congratulations to the electorate, all the elected representatives of the newly formed 18th Lok Sabha and the newly formed central government. Government and the commitment of NDA to the nation's objective of the NDA government. যে আমরা এই বিষয়টা নিয়ে খুবই অবগত, এর জন্য একটা পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লিনলিনেস পলিসি অফ ত্রিপুরা আমরা সেটা করেছি। তো রাজ্য সরকারের এই যে সংশ্লিষ্ট বিভাগে আমরা নোডাল অফিসার একটি অ্যাসেট রেজিস্টার মেনটেন করার জন্য ওনাকে দায়িত্ব দিয়েছি সমস্ত দপ্তরে। তো বিভিন্ন দপ্তরের যেসব পরিত্যক্ত বা ভগ্ন অফিস ও কোয়ার্টার সেগুলো পুনর্নির্মাণের বিষয়টি ওই সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিজস্ব প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। তো পরিত্যক্ত ভগ্ন অফিস ও কোয়ার্টারগুলোর পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে ওই যে নোডাল অফিসার আমি বললাম উনি দেখবেন, সেগুলো ঊর্ধ্বতন ডিপার্টমেন্টের কাছে উনি পাঠাবেন, রিকুইজিশন দেবেন, সেগুলো দেখে বিল্ডিংয়ের রেট্রোফিটিং এবং তার পুনর্নির্মাণ সম্ভব কিনা তা পূর্ত দপ্তর কর্তৃক পর্যালোচনা করা হবে। বর্তমানে রাজ্য সরকারের কলেজগুলোতে 277টি অধ্যাপিকার শূন্যপদ রয়েছে। রাজ্য সরকারের অধীনস্থ সরকারি মহাবিদ্যালয়গুলিতে অধ্যাপিকার স্বল্পতা দূরীকরণের জন্য দপ্তর উদ্যোগ নিয়েছে। বর্তমানে 75টি শূন্যপদ পূরণের জন্য ইতিমধ্যে টিপিএসসি উদ্যোগ নিয়েছে। এছাড়া আরও 126টি শূন্যপদ পূরণের জন্য অনুমোদন পাওয়া গেছে। এই শূন্যপদগুলো সহসা পূরণের জন্য উদ্যোগ নেওয়া হবে। সরকারি মিউজিক কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 5টি পদ আছে, এখানে শূন্য আছে। এই ব্যাপারে রিক্রুটমেন্ট রুলসে সেখানেও সংশোধন করা হচ্ছে। আইএসসি কুঞ্জবন এমএড কোর্সের জন্য 6টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 2টি অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসরের 2টি পদ খালি আছে। এর শূন্যপদ পূরণের জন্য দপ্তর রিক্রুটমেন্ট রুলস সংশোধন করছে। Is there any fee regulation laid down by Government of Tripura for higher studies in institutions run by private management under various universities of Tripura? Answer: no. There is no fee regulation laid down by Government of Tripura for higher studies in institutions run by private management under various universities of Tripura. The matter of fee regulation for higher education institutions run by private management under various universities of Tripura shall be examined. রাজ্যের পার্বত্য অঞ্চল সহ গ্রামীণ এলাকায় মোট পরিবারের সংখ্যা 7,50,227, যার মধ্যে 3রা সেপ্টেম্বর 2024 ইংরেজি পর্যন্ত 6,23,632 সংখ্যক পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 83.13% এখন পর্যন্ত দেওয়া হয়েছে। এবং 31শে মার্চ
25 সনের মধ্যে জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের পার্বত্য এলাকা সহ প্রতিটি গ্রামীণ পরিবারে এই পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হবে। বর্তমানে রাজ্যের বেশিরভাগ যে পার্বত্য এলাকা TTATC-তে ভিলেজ কাউন্সিল নিয়ে গঠিত, যেখানে মোট পরিবারের সংখ্যা 3,26,726, যার মধ্যে 2,59,458 পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 79.41%। আমাদের দেশের অন্য কোনো জায়গায় কি হয় কি না হয় আমার জানা নেই, কিন্তু ত্রিপুরাতে কিন্তু আমরা সহাবস্থানে আমরা সবসময় চেষ্টা করি। ঘটনা হবে, তারা দুর্বৃত্ত, তাদের কোনো রাজনৈতিক পরিচয় হবে না, পরিষ্কার আইনের পথে চলবে, ওদের অ্যারেস্টও আমরা করছি, যেখানে যা করার আমরা করছি, এটা আমরা করব। আমি বললাম তো, আমাদের সরকারের তরফ থেকে এবং হোম মিনিস্টার হিসাবে আমি কিন্তু যথাসময়ে যথা কাজটা আমি করি, যাতে এটাকে না আর হয় না বাড়ে, সেই চেষ্টাটা কিন্তু আমার আছে। এবং এখানে একটা বিউটি, আমাদের একটা মিউজিক সিস্টেম আছে, আমাদের বন্ডিং আছে আমাদের ত্রিপুরার মানুষের মধ্যে। এই ধরনের ঘটনা, সাম্প্রদায়িক এই যে সমস্যাটা, বিশেষ করে এই যে দুই সম্প্রদায়ের বললেন, আমাদের মধ্যে কিন্তু এই ধরনের ঘটনা ত্রিপুরাতে খুব কম, এক দুটো হতেই পারে, কিন্তু দেখতে হবে যে আমাদের মানে গভর্নমেন্ট স্পন্সর কিনা বা কোনো স্পন্সর কিনা, সেই দিকে আমাদের নজর, এরকম তো নেই। আমরাও চাই না এরকম ঘটনা ঘটুক, এবং সেই দিকে আমাদের নজর আছে। রাত্রিকালীন নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে বিদ্যুৎ দপ্তর বিগত 24 জুলাই, আগে ছিল না, 24 জুলাই 2024 থেকেই রাত্রিকালীন পরিষেবা চালু করে দিয়েছে। আমি এটা উদ্দেশ্য সবাইকে বলছি, পার্টিকুলার কোনো এলাকাতে বিল দেওয়া হয় না, যে যারা বিদ্যুৎ ব্যবহার করছে, আরে এই রাজ্য তো আপনাদের, যারা কাজ করছে আপনাদের, টোটাল উদয়পুর এবং ধর্মনগর আপাতত এবং কুমলো, এইগুলো টোটাল আমরা বেশ 2,000 কোটি টাকার মতো টাকার ব্যবস্থা করছি, টোটাল যাতে আন্ডারগ্রাউন্ডে নিতে পারি, একটা প্ল্যানিং চলছে, ধীরে ধীরে অন্য জায়গাতে হবে। রাজ্যসভার জন্য রাজ্যের একটি আসনে প্রতিনিধি পাঠাতে ভোট ছিল ত্রিপুরা বিধানসভা চত্বরে। এতে ভোট দিলেন ত্রিপুরা বিধানসভার জনপ্রতিনিধিরা, আর এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন দুজন। প্রত্যাশিতভাবেই জয়ী হলেন শাসক দলের মনোনীত প্রার্থী। রাজ্যে রাজ্যসভার শূন্য আসনে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিধানসভার লবিতে সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। রাজ্যসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য এবং সিপিএম প্রার্থী সুধন দাস। 60 আসন বিশিষ্ট রাজ্য বিধানসভায় বিজেপি, তিপ্রামথা ও IPFT মিলিয়ে সদস্য আছেন 47 জন। অপরদিকে সিপিএমের 10 জন এবং কংগ্রেসের বিধায়ক রয়েছেন 3 জন। কংগ্রেস বিধায়করা আজ রাজ্যসভার উপনির্বাচনে ভোট দেননি। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ সকাল 10:30 নাগাদ ভোট দিয়েছেন। বিজেপি শিবিরের 47 জনের ভোট প্রার্থী রাজীব ভট্টাচার্যের পক্ষে যাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। রাজ্যসভার আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে রাজীব ভট্টাচার্যকে আমাদের 47টা ভোট, 47 ভোট টোটাল, মানে বিজেপি, তিপ্রামথা এবং IPFT টোটাল 47 ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে, অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে এবং নিশ্চিত জয়, এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সকাল 11:30 নাগাদ ভোট দিয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সিপিএম রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দিয়েছে বলে তিনি জানান। আমাদের যে কি বলে স্ট্যান্ড, এটাকে মেনটেন করার জন্য আমরা এটা করছি। যে উচ্চকক্ষে এই রাজ্য থেকে একজন যে তফসিলি অংশের প্রতিনিধি পাঠানো যায় কিনা, এটাও রাজ্য জনগণের কাছে আমাদের যে তাদের পাশে আমরা আছি এই বার্তা দেওয়ার জন্যই আমাদের পদক্ষেপ। রাজ্যসভার উপনির্বাচনে জয়ী হলে রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার ক্ষেত্রে কেন্দ্রের দৃষ্টিতে নিয়ে যাওয়া হবে বলে জানান বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। যে ত্রিপুরা রাজ্যের এই যে কর্মযজ্ঞ চলছে, উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেইগুলিকে আরও দ্রুততার সঙ্গে কিভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে, এটাই প্রাথমিকতা দিয়ে আমি কাজ করব। সব মিলিয়ে রাজ্যসভার উপনির্বাচন উৎসবের মেজাজে ভোট দিলেন বিধায়করা। রাজ্য দেশের মেরুদণ্ড গঠনের কারিগর শিক্ষাবিদরা তাঁদের সেই সনিষ্ঠ প্রয়াসকে
সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের দিন শিক্ষক দিবস। কিংবদন্তি শিক্ষাবিদ, দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে 5ই সেপ্টেম্বরে এই দিবস উদযাপন আসলে সর্বার্থেই দেশের মেরুদণ্ড অন্বেষণের বলিষ্ঠ সুযোগ। এর মধ্যে যদি রাজ্যের কৃতি শিক্ষক পান জাতীয় পর্যায়ের শিক্ষক সম্মান, তো বিশাল নজির বলাই বাহুল্য। সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় 63তম শিক্ষক দিবস উদযাপিত হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয় আগরতলা টাউন হলে। উদ্বোধন করেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে 3 জনকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান, মহারানী তুলসীবতী সম্মান এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান প্রদান করা হয়। এতে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার সমাজ গঠনে শিক্ষকদের প্রশংসনীয় ভূমিকার কথা তুলে ধরেন। किसी भी स्टेट के लिए, किसी भी राष्ट्र के चरित्र निर्माण के लिए सबसे ज़्यादा अगर किसी का योगदान है, डेफिनेटली वो शिक्षक समाज का है। शिक्षक समाज के प्रोफेशन के साथ में जो समाज सेवा का एक कंपोनेंट है, वो जो एंगल है, वो इसमें इनबिल्ट है। आप अपना प्रोफेशन अच्छी तरीके से कर रहे हैं, आप अपनी सेवाएं अच्छी तरीके से दे रहे हैं, और जितने जेन्युइन तरीके से आप लोग अपनी सेवाएं समाज को देंगे, वो समाज सेवा डायरेक्ट रूप से होती है। শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পাঠানো বার্তা পাঠ করেন মন্ত্রী শান্তনা চাকমা। বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষাবিদরাই সমাজ উন্নয়নের মূল চালিকা শক্তি। আপনারা শিক্ষক শিক্ষিকাগণ হচ্ছেন আমাদের সমাজ উন্নয়নের মূল চালিকা শক্তি। আমরা আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি সকল শিক্ষক শিক্ষিকাদের, যারা তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের রাজ্য ও দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ব্রত গ্রহণ করেছে। অনুষ্ঠানে শিক্ষক দিবস উপলক্ষে প্রকাশিত শিক্ষা সমাচারের আবরণ উন্মোচন করা হয়। উদ্বোধক শান্তনা চাকমা আগামী প্রজন্মকে শিক্ষার মাধ্যমে শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষক বুনিয়াদী শিক্ষা অধিকর্তা, ককবরক ও অন্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তা, উচ্চশিক্ষা অধিকর্তা, SCERTর অধিকর্তা প্রমুখ। এই অনুষ্ঠানে মোট 34 জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক সম্মাননা 2024 প্রদান করা হয়। শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আমরা প্রত্যেকেই যাতে ত্রিপুরা রাজ্য থেকে এগিয়ে যেতে পারে ছেলে মেয়েরা, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন এবং আমরা প্রত্যেকেই সহযোগিতা করব। আমি জানি যে একজন শিক্ষকের কত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ওনারা যেভাবে পরিশ্রম করে যান। শিক্ষকের এমন একটা জায়গা, সেটাকে কখনো আমরা সেটাকে অবহেলা করতে পারি না। শিক্ষক এমন একটা গুরুত্বপূর্ণ দিক, তার জন্য আমরা সবসময় শিক্ষার মেরুদণ্ড বলে থাকি শিক্ষককে। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে রাজ্য ও দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা ব্রত নিয়ে এগিয়ে চলেছেন, যা আমাদের চলার পাথেয়। Good morning, everybody. Respected MDC Sri Dhinendra. পেয়েছি, অর্থাৎ আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেছি। আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং এই পুরস্কারের জন্য আমি আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট এবং এডুকেশন ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়াকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার এই সম্মান এবং পুরস্কারটুকু আমি আমাদের রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর প্রতি এবং আমার গুরুজনদের প্রতি তথা আমার যে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন তাদের প্রতি অর্পণ করলাম। রাজ্যে বানভাসী থেকে ক্ষয়ক্ষতির সীমা পরিসীমা নেই। সরকারি বেসরকারি ব্যক্তিগত সাহায্যের প্রয়াস তৈরি করছে মানবিক নজির। এর মধ্যে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো ছিটকে বেরোনোর আখ্যান। ডুকলি ব্লকের কৃষি জমিতে সেই লড়াইয়ের গল্প বাস্তব হয় কৃষিজীবীর কর্মভূমিতে। সবুজ ফসলের মাঠ কোথাও ডুবে আছে জলে, কোথাও নদীর বাঁধ ভেঙে রূপ নিয়েছে বালির চরে, কোথাও ভেসে উঠলেও মাথা তুলতে পারেনি রোয়াগুলি, পচে মাটিতে মিশে গেছে, কোথাও রূপ নিয়েছে ইট বালি আর কংক্রিটের মাঠে।
ডুকলি কৃষি মহকুমার আওতাধীন পাণ্ডবপুর, ফুলতলি, গাবতলি, রাইয়ামুড়ার মতো এলাকায় এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এর মাঝে বিপর্যয় কাটিয়ে ফের মাঠে নেমে পড়েছেন একাধিক কৃষক। ট্রাক্টর চালাতে চালাতে হার না মানা প্রত্যয় এক কৃষক জানালেন ফের ধানের চারা রোপণ করবেন তিনি। এত বড় প্লাট আমি দেখছি না। এদিকে রাস্তা দেখেন, পুরা রাস্তা ভেঙে গেছে, নদীর থেকে জল আইছে, আয়া সমস্ত জমি একদম তছনছ করে নিছে। 3 কানি জমি আছিল, 3 কানি আমার জমি নষ্ট হয়ে গেছে। আমি এখন আবার নতুন করে বীজ বপন করছি, আবার নতুন করে লাগামো। যা ক্ষতি তো ক্ষতি হয়ে গেছে, এখন দেখি কিছুটা রিকভারি করা যায়। আমার 3টা পুকুর, 3টা পুকুরের পাড়েই জল, সব মাছ গেছে। নেট দিছিলাম, নেটের উপরে জল উঠে আছে, এটা হইল না, সব হয়ে গেছে। এরপর ধান জমি নষ্ট হয়েছে, আমার যা আছে যাবতীয় সব এই সাইডে। এই অবস্থা কি প্রতিটি মানুষের এইভাবে লস হয়েছে, এবং আমার থেকে আরো বেশি ক্ষতি হয়েছে। প্রবল বর্ষণে সাম্প্রতিক বন্যায় ডুকলি কৃষি মহকুমায় 1200 হেক্টরের উপর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 3000 কৃষক। এখন তাদের দাবি একটাই, বিগত দিনের মতোই সরকার এবারও সহায়তার হাত বাড়িয়ে দিক। সরকারের কাছে পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েতের লিখানো হয়েছে যে কতটুকু ক্ষেত, আমার 3 কানি ক্ষেত নষ্ট হয়েছে, ধান ক্ষেত আর সবজি ক্ষেত নষ্ট হয়েছে, এটা লেখানো হয়েছে। আর পুকুরেটা লেখানো হয়নি এখনো। ভিজিটে তো আইছিল, তার আইয়া লিখে টিকা নিছে, কইছে গভর্নমেন্ট থেকে যাওই কিছু পারা যায়, কিছু একটা অনুদান আমাদের দেবে। অ্যাকাউন্ট নাম্বারও নিছে, আধার কার্ডও নিছে। এদিকে বন্যার জল নামতেই ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থেকে উৎসাহ জুগিয়ে চলেছে কৃষি দপ্তর। মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক দেবব্রত পাল জানিয়েছেন, সরকার এবং দপ্তর কৃষকদের পাশে রয়েছে। এখন আমরা সরকারিভাবে কৃষকদের পাশে আছি, তাদেরকে উৎসাহ প্রদান করছি, পরবর্তী ফসল যাতে তারা চাষবাস করতে পারে তার জন্য আমরা স্বল্প দিনের ধানের বীজ তাদেরকে সরবরাহ করেছি। কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করছি তাদেরকে সবজির বীজ, শীতকালীন যে আর্লি ভ্যারাইটিগুলো আছে তা সরবরাহ করার জন্য, যাতে করে কৃষক তার যে ক্ষতিটা হয়েছে তার থেকে যা সে উত্তরণ পেতে পারে। তাছাড়াও ধান চাষিদের সরকারিভাবে আর্থিক সাহায্য করা হবে। সাম্প্রতিক বন্যায় সারা রাজ্যের সাথে ডুকলি কৃষি মহকুমায়ও কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তের রায়ামুড়ায় এখনও প্রচুর ধানি জমি রয়ে গেছে জলের তলায়। দূরে দেখতে পাচ্ছি আমরা কত পুকুর চলে গেছে জলের নিচে, নষ্ট হয়েছে মাছ। কৃষকরা এখন অনেকটা দিশেহারা, কিন্তু তাদের পাশে রয়েছে সরকার। প্রতিনিয়ত সরকার তাদের পাশে থেকে সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিপর্যয় কাটিয়ে যত দ্রুত সম্ভব কৃষকরা আবার তাদের মাঠে সোনালী ফসল ফলাতে শুরু করবে। আমরা এই আশা এবং এই অপেক্ষায় রাখছি। বন্যার বিরুদ্ধে লড়াইতে ঘুরে দাঁড়াচ্ছে ত্রিপুরা। এর মধ্যে বলিষ্ঠ সাহায্যগুলো যেন অনুঘটকের ভূমিকা পালন করছে। এই রকম সাহায্যের ছবি ফুটল সুদূর তেলেঙ্গানায়। সেখানকার রাজ্যপাল ত্রিপুরার ভূমিপুত্র জিষ্ণু দেববর্মা সে রাজ্যে রেডক্রস সোসাইটির পক্ষ থেকে রাজ্যের জন্য ত্রাণের উদ্যোগকে দেখালেন শুভযাত্রার সংকেত। ত্রিপুরা ব্যাপক হিংসা দেখেছে ব্যাপক রক্তপাত, মৃত্যু, ভয়ের মারাত্মক পরিসর। এর বিরুদ্ধে সর্বস্তরে লড়াইয়ের সুফল। উগ্রপন্থার অবসানে শান্তি আর উন্নতি পেয়েছি আমরা। সেই লড়াইয়ের একটি ধাপ অবশ্যই জঙ্গি দলের সঙ্গে ভারত সরকার ও রাজ্য সরকারের শান্তি চুক্তি। সে রকমই উত্তর পূর্বে নিশ্ছিদ্র শান্তির লক্ষ্যে সম্পাদিত হল রাজ্যের 2 জঙ্গি গোষ্ঠীর সঙ্গে 3য় শান্তি চুক্তি। সন্ত্রাসবাদী কার্যকলাপের অবসান এবং স্থায়ী শান্তি স্থাপনে আরও একটি মাইলস্টোন স্পর্শ করল ত্রিপুরা। দিল্লিতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে জঙ্গি সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ এর সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরিত হল ভারত সরকার ও ত্রিপুরা সরকারের। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, বিধায়ক রঞ্জিত দেববর্মা, ত্রিপুরা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সহ অন্য পদস্থ আধিকারিকরা। এনএলএফটি এবং এটিটিএফ এর পক্ষে ছিলেন বিশ্বমোহন দেববর্মা, উপেন্দ্র রিয়াং, অলেন্দ্র দেববর্মা প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব চুক্তির বিস্তারিত ব্যাখ্যা করেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরার সব অংশের মানুষের ভবিষ্যৎ এতে উজ্জ্বল হলো। ये समझौता विगत वर्षों में भारत सरकार द्वारा उग्रवाद को समाप्त करने और पूर्वोत्तर राज्यों में स्थायी शांति की स्थापना करने के लिए किए गए कई समझौतों की अगली कड़ी है।
It is a matter of great satisfaction that the members of National Liberation Front of Tripura NLFT and All Tripura Tiger Force ATTF have decided to join the mainstream for participation in the development journey spearheaded by our Honorable Prime Minister. There are many schemes, programs and projects of both the Government of India and Government of Tripura which have been transforming the lives of all sections of people of Tripura, including our Janajati brothers and sisters. নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আজকের এই চুক্তি হলো ভারত সরকারের সঙ্গে ত্রিপুরা সরকারের তৃতীয় চুক্তি। এই চুক্তির ফলে দুই সংগঠনের ৩২৮ জনের বেশি সদস্য অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষে তিনি দুই সংগঠনের সদস্যদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন। आज हम सब के लिए बहुत आनंद का विषय है कि 35 साल से जो द्वंद्व चल रहा था, जो संघर्ष चल रहा था, वो आज आप सभी ने शस्त्र छोड़कर मुख्य धारा में वापिस आना और समग्र त्रिपुरा के विकास के लिए आपकी प्रतिबद्धता व्यक्त की है। जब से मोदी जी देश के प्रधानमंत्री बने तब से शांति और संवाद के माध्यम से सक्षम और विकसित नॉर्थ ईस्ट की कल्पना उन्होंने देश के सामने रखी है। और नॉर्थ ईस्ट के लोगों और दिल्ली के बीच में एक बड़ा फासला था। ये फासला उन्होंने एक प्रकार से रोड, रेल और विमानों से जोड़कर तो दूर किया ही किया, परंतु साथ में दिलों का फासला भी दूर करने का काम हमारे प्रधानमंत्री जी ने किया है। ये सारे शांति समझौते जो होंगे उसमें उस क्षेत्र के विकास और हथियार उठाने के कारणों को निर्मूल करने के लिए हम हृदय से संवेदनशीलता के साथ प्रयास करेंगे। আজকের এই চুক্তি ত্রিপুরায় শান্তি ও বিকাশের আরও একটি পদক্ষেপ। এছাড়া যারা স্বাভাবিক জীবনে ফিরলেন তারাও যোগ দেবেন বিকশিত ত্রিপুরার কাজে, এটা বলাই বাহুল্য। আজ থেকে রাজ্যেও গণেশ চতুর্থী উদযাপনের বর্ণময়তা। আমাদের হাজার বিঘ্ন কাটিয়ে নতুন জীবনের সন্ধানে এগিয়ে চলার প্রয়াস। আর সে প্রয়াস সফল হোক, বিপর্যস্ত রাজ্য প্রকৃতির আশীর্বাদে ভুলুক অতীত তাণ্ডবের ক্ষত। এই কামনায় শেষ করলাম খবরের ডায়েরি। দেখা হবে ফের আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন। বিদায় নিলাম এবার। ধন্যবাদ।